হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকেরই হচ্ছে সোমবার ঠিক 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের এই ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে ঘরটুকুনে ঝাড়ু দিয়ে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। তো উঠেই কিন্তু আগে আমি 1.5 কাপের মতো সুজি ভিজিয়ে রেখেছিলাম, একটু আজকের মালপোয়া বানাবো বলে। তো তার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ঘরটা ঝাড়ু দেওয়ার পর ফ্রেশ হয়ে একেবারে এসে এবারে কিন্তু মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আর সাথে আমি চাও বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু ব্যাটারটা আমি ঠিক যেভাবে ফুলুরি বানিয়েছিলাম ঠিক সেই একইভাবেই বানিয়েছি, তবে এর ব্যাটারটা একটু পাতলা হবে। আর এর মধ্যে কিন্তু আমি একটুখানি মৌরি মিশিয়েছি। মৌরি দিলে খেতে বেশ লাগে, তবে ফুলের মধ্যেও দেওয়া যায়। আমি ফুলের মধ্যে মৌরিটা খুব একটা খাওয়া ভালো লাগে না, তো সে কারণে এখানে মালপোয়ার মধ্যে দিলাম। তো এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে একেবারে ঝটঝট করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি, যেহেতু অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার, একটা করে ভাজতে হবে। আর সকালের নাস্তাটা যেহেতু খুব তাড়াহুড়ো করেই করতে হয়, আমার হাজব্যান্ডের তো কাজে বেরোনোর থাকে। তো প্রথমে কিছু ভেজে ওনার জন্য আমি তুলে ওনাকে দিয়ে দেবো, উনি খেয়ে বেরিয়ে যাবেন, তারপর আমি আর মা খাবো। হ্যাঁ, তো এখানে কিন্তু ঝটঝট করে ভাজাটা কমপ্লিট করে নিচ্ছি। আর প্রথম থেকেই আমার প্রত্যেকটা মালপোয়া পারফেক্টলি ফুলেছিল, টেরা বেঁকা হোক, তবে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছিল। কীভাবে বানিয়েছি একটু বলে দিই। 1.5 কাপ সুজিটা আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওর মধ্যে 1 কাপ পরিমাণ আটা আর 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছিলাম। আর তালের যে পিউরি হয়ে থাকে বা তালের কাঁচ যাকে বলে, সেটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে স্বাদ মতো লবণ আর চিনিও দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। তো নিয়ে লাস্টে আমি মৌরিটা দিয়েছি, দিয়ে একেবারে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এর যে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তোমাদের তো দেখালাম, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। খুব একটা বেশি ঘনও হবে না, আবার খুব একটা বেশি পাতলাও হবে না, মিডিয়ামই রাখতে হবে। তারপরে এই যে ভেজে নিলাম। তো এই সমস্ত রেসিপিগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। তো বিয়ের আগে মাকে করতে দেখতাম ঠিকই, তবে নিজে দেখা আর সেটা নিজে হাতে করার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে পার্থক্য থাকে। যখন আমার মাকে এই সমস্ত রেসিপিগুলো বানাতে দেখতাম, তখন মনে হতো এত সহজ একটা জিনিস, আমি তো খুব সহজেই পারবো। কিন্তু যখন তুমি জিনিসটা নিজে হাতে পারফেক্টলিভাবে না করতে শিখবে, তখন কিন্তু তুমি বুঝতে পারবে না যে এই জিনিসগুলো কত কঠিন একটা ব্যাপার। তো প্রথম যখন আমি 1-2বার বানিয়েছিলাম, তখন কিন্তু আমার ভীষণ ভয় করতো যে ফুলবে কিনা, ভালো হবে কিনা, সবার পছন্দ হবে কিনা, খুব ভয়ে যদিও আমার শাশুড়ি মাই করতেন, আমি প্রথম অনেকবার দেখে তারপরেই করেছি। তো ওনার কাছ থেকে জানা যে কোনটা কেমন দিতে হবে না দিতে হবে, তো এগুলো জেনে শুনে সব কিছু বুঝে করতে কিন্তু বেশ অনেকটা সময় আমার লেগেছে। তো এখন কিন্তু একেবারে পারফেক্টলি আমি শিখে গেছি। তো প্রথম প্রত্যেকেরই একটু হয় না, ভয় হয়, যেহেতু এই সমস্ত রান্না অনেকেই আবার করতেই চায় না, ভালো হয় না বলে। তবে আমি একটা কথাই বলবো, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, দেখবে প্রথমবার খারাপ হবে, দ্বিতীয়বার খারাপ হবে, তৃতীয়বার কিন্তু ভালো হতে বাধ্য। তো তুমি যতক্ষণ নিজে এই জিনিসটার প্রতি একটা আগ্রহ ইচ্ছেশীলভাবে না করতে পারবে, ততক্ষণ কিন্তু তুমি নিজে কখনোই পারফেক্টলি করতে পারবে না। তো তোমাকে করতে হবে, তবেই কিন্তু তুমি শিখতে পারবে, শেখার কিন্তু কোনো বয়স নেই। তো আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু নিজের ওপরে ডিপেন্ডস করতে পারি, যে আমরা ছেড়ে দিই, যে আমরা করি, তবেই তো জিনিসটা শিখবো। প্রথমে খারাপ হবে, খারাপ থেকেই তো শেখা। কেউ তো আর যে জিনিসগুলো মায়ের পেট থেকে শিখে আসেনি। আমার শাশুড়ি মা সবসময় এই কথাটা বলেন, আর আমার না শুনে খুব ভালো লাগে, জানো তো, যে সংসারের কাজ হোক বা যে কোনো জিনিস কেউ কি মায়ের পেট থেকে শিখে এসেছে? সবাই কিন্তু দেখেই শেখে।
তো আমার মারা করতো, আমরা দেখতাম, শিখতাম, এসে আমার শাশুড়ি মায়ের কাছে দেখেছি, শিখেছি, তবেই তো আমরা পেরেছি। তো আমরাও চেষ্টা করছি যে তোমাদের আমি যতদিন বেঁচে আছি তোমাকে দেখিয়ে তোমাকে শিখিয়ে দেবো। তো এরকমভাবে কথাগুলো যখন বলে না, সত্যি খুব ভালো লাগে, জানো তো, যে হ্যাঁ মানুষটার মনটা কতটা বড়, যে সত্যি আমাদের শিখিয়ে দিতে চাই। যে অনেকেও আছে যে শেখাতে তো চাই না, সেই সাথে কিন্তু যখনই নিজে করেন অনেক বড় ছোট কথা বলেন, নিজে পারে বলে একটা অহংকার করেন। তবে আমার শাশুড়ি মায়ের মধ্যে না সেই জিনিসটা নেই। উনি সবসময় চেয়েছেন যে আমার বৌমা যেন সব জিনিসটা নিজে হাতে শিখে যায়। সে কারণে উনি আমাকে রান্নাটা দেখিয়ে দেন না, মুখে বলে দেয়। তাহলে কিন্তু আমি মুখ মানে শুনেই আর কি সব জিনিসটা করার চেষ্টা করেছি, আর খুব সুন্দরভাবে সব জিনিসটাই একেবারে পারফেক্টলি শিখে গেছি। এই যেমন ধরো আমার সংসার জীবনটা কিন্তু খুব অল্প সময়, এই এখন ধরো 4 বছর কমপ্লিট হয়েছে, 5 বছর আমি পা দিয়েছি। তো এখনই মোটামুটি আমি সংসারের কাজ থেকে স্টার্ট করে রান্নাবান্না, এই সমস্ত পোয়া পিঠা টুকিটাকি সব কিছুই কিন্তু অলমোস্ট আমি শিখে গেছি। তো এগুলো শেখার পরে আমার দিদিরা বলেন, আমার তো 2-3টে মানে আমার তো টোটাল 4টে দিদি, তার মধ্যে 2টো দিদি তো এই সমস্ত পিঠেপুলি বানাতেই পারে না, কারণ তাদের শাশুড়ি না একদমই তাদের মানে কোনোদিন শেখায়নি বা করেনি বাড়িতে, সে কারণে ওনার দিদিরা শিখতেই পারেনি। তো এই সমস্ত জিনিস তো শাশুড়িদের কাছ থেকেই শেখা, তো তারা যদি না বানায় তাহলে শিখবে কোথা থেকে? আর আমার শাশুড়ি না প্রত্যেক বছরে অনেকবার করে এই সমস্ত জিনিসগুলো বানায়, যে কারণে দেখে দেখে আমি অনেকটাই শিখে গেছি। তো সত্যি আমার দিদি তাই বলে যে তোর শাশুড়ি সত্যি খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ, আর সেই সাথে কিন্তু উনি সব জিনিসটা তোদের হাতে ধরে এই যে শিখিয়ে দিচ্ছে, এই সুযোগে কিন্তু শিখে নিবি, পরে কিন্তু আফসোস করতে হবে। তো সেই সুযোগটাই কাজে লাগিয়ে আর কি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস পারফেক্টলি শিখে নিতে, আর অনেকটাই আর কি আমি শিখে গেছি। তো পরবর্তীতে আরও আর কি পাকা হয়ে যাব, যেহেতু প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কাজ যত সময় যাবে ততই কিন্তু তুমি সেই জিনিসের প্রতি দক্ষ হয়ে উঠবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলতে বলতে অনেক কাজও আমি এগিয়ে ফেলেছি। তো ছাদের মধ্যে গিয়ে মুরগিদের খাবার দেওয়ার পাশাপাশি জামা কাপড়গুলো মেলে দিলাম, যদিও রোদ্দুরের কোনো দেখা নেই। আর জানো তো কিছুক্ষণ পরে বৃষ্টি এসে গেছিলো, তারপর দৌড়ে আবার জামাগুলো তুলতে গেছিলাম, আজকে সারাদিন এরকমই ছিল। তো এখানে চলে এসেছি বিছানাটা গোছাতে। তো ছাদে জামা কাপড়গুলো এই কারণে সকাল সকাল মেলে দিই, রোদ্দুর না হলেও অ্যাটলিস্ট হাওয়া লেগে যেন কাপড়গুলো এসে যায়, তাহলে কিন্তু ঘরের মধ্যে দিলে পাকার হাওয়াতেও শুকাতে পারি। তো নিজেদের জামা কাপড়ের কোনো চিন্তা নেই, একদিন ছাড়া 2 দিন না শুকালেও কোনো ব্যাপার নেই, কিন্তু মেয়ের কাঁথাগুলো তো প্রত্যেকদিন শুকাতেই হবে, যেগুলো প্রত্যেক দিনই লাগে। তো এখানে বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপর ঝট করে আমি ঘরটা ঝাড়ু দিয়ে পোছাপুছিটা কমপ্লিট করে নিচ্ছি। তো আজকের না শরীরটা একদমই ভালো লাগছে না, মানে মন মেজাজ খুব একটা ভালো নেই, জানি না কেন। মানে কালকের রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমাদের ঘরের সামনে এমনই পানি হয়ে গেছে না, খুব ভয় লাগছে যে আরও 2 দিন যদি পানি হয় ঘরের মধ্যে না পানি উঠে আসে। মানে এই টেনশন, এই চিন্তার মধ্যে কালকে সারা রাত ঘুম হয়নি। কালকের এমন মুষলধারায় সন্ধ্যের পর থেকে বৃষ্টি এসেছে, মানে আমাদের 2 গাঁট মানে বলতে পারে 1 আঙুলের থেকেও কম পানি হলে আমাদের ঘরের মধ্যে পানি উঠে যাবে। মানে ভাবতে পারছো কতটা টেনশন আর ভয় কাজ করছে, যদি পানি উঠে যায় কি হবে। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ওপরে তো কেউ নেই, তিনি যা চাইবেন সেটাই হবেন, তিনি যদি চান তো সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, আর সেই সাথে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিই। আয়াত বেঙ্গলি ব্লগ চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন, আমি ইন্ডিয়া থেকে দেখছি, আমি তোমার চ্যানেলে আজকে নিউ বন্ধু হলাম, সাথে সাবস্ক্রাইবও করলাম, আমার পাশে থেকো। তো অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল তোমার জন্য, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। তো আমার প্রত্যেক ভিডিওতে কমেন্ট করা আমার এক মিষ্টি দিদিবোন মিনারা বেগম, উনি অনেক আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন, এখানে এত জল জমে থাকে কেন, জল যাওয়ার জায়গা নেয় না কি দিদি? ভাই আমার প্রশ্নের উত্তরটা দিলে না। তো মোটামুটি কথা হচ্ছে যে আমাদের চারিদিকে তো জলা, তো এখানে কিন্তু পানি জমে, এই যে তুমি দেখো ভিডিওতেও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আগের ভিডিওতে দেখে বলেছিলে একটু ভালোভাবে দেখাতে। তো দেখেছো কতটা পরিমাণে পানি উঠে গেছে, মানে যাওয়া যাচ্ছে না, মানে 1 হাঁটু করে পানি যাকে বলে আর কি। তো বাড়ি থেকে বেরোলেই 1 হাঁটু করে পানি দিয়ে প্রথমে 2-3 মিনিট হাঁটতে হবে, তারপর রাস্তায় উঠতে হবে। তো এতটা আমাদের হেঁটে যেতে হবে, পানি ভেঙে ভেঙে আর কি যেতে হবে।
তো সেই সাথে দিদিবোন আমাকে দুদিন আগে কমেন্ট করেছিলেন যে আমি আমার মেয়ে মানে সোনামা কি ব্রেস্ট ফিডিং করে। তো মাঝে মধ্যে খাই, সবসময় খাই না, রাতের বেলা সারাদিন না খেলেও রাতের বেলা কিন্তু ব্রেস্ট ফিডিংটা করে। আব্দুল ভারবি আইডি থেকে এক দিদিবোন কমেন্ট করেছেন, অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা, আরও এগিয়ে যাও, তোমার পাশে আছে আপু। তো অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল, তোমরা পাশে আছো বলেই তো ভিডিও করার জন্য এত আর কি আগ্রহ আমি পাই। তো এভাবেই আমার পাশে থেকো। তো সেম দিদিবোন তারপরের ক্ষণে আবারও একটা কমেন্ট করেছেন যে আমি তোমার নতুন ফ্রেন্ড, তোমার বাড়ি কোথায় আপু? তো আমার বাড়ি হচ্ছে কলকাতায়, কলকাতার বজবজ ভাটানগর, যারা চেনো ময়নাগর, তো তারা চিনবে যে ওখানেই আছে আমার বাড়ি। ডেইলি লাইফস্টাইল ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, রুটি করলে, রান্নাঘর পরিষ্কার করে নিলে, কাপড় মেলে দিলে, মানে সব কিছু উনি লিখেছেন আমি যা যা করেছি। তো উনি বলেছেন যে আমার সব ভিডিওতে কমেন্ট করে না, বাট দেখেন আমার ভিডিও, তো সব ভিডিও দেখেনি। তো তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল যে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। এভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। ইরা খাতুন দিদিবোন কমেন্ট করেছেন, তোমার বড় যা ছাদে ওঠে না কেন, এটা রিপ্লাই দিও ভাবি। হয়তো সব থেকে প্রথম কথা, আমি যখন ছাদে উঠি হয়তো উনি ওঠেন না, বা উনি যখন ওঠে তখন হয়তো আমি উঠি না, তো সেই কারণে হয়তো তোমরা দেখতে পাও না। হ্যাঁ, তো এটা কোনো কমেন্টের তো আমি মাথায় পাই না মাঝে মধ্যে, যে ধরো আমি যখন উঠে জামা কাপড়গুলো মেলছি বা ভিডিও শ্যুট করছি তখন তো উনি নেই, তখন উনি কাপড় মেলে না, বা উনি যখন মেলেন তখন আমি মেলি না। তো এটাই ব্যাপার, তো উনিও কাপড় মেলেন। তো আমাদের প্রত্যেকেই কিন্তু ছাদের কাপড় আমাদের মেলতে হয়। তো ছাদের জামা কাপড় দিলে কোথায় দেবো? এখন বৃষ্টির কারণে ঘরে দিচ্ছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু ছাদের মধ্যে দিতেই হয়। যাই হোক, তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে আমি অনেক কাজকর্মই সেরে ফেলেছি। দালানের বিছানা গোছানো থেকে স্টার্ট করে দালানটা ঝাড়ু দিয়ে পোছাপুছি করে, সাথে বাইরে যে চ্যানেলটা সেটাও পুছে নিলাম। সেটা কিন্তু 2-4 দিন পর পরই আমি পুছে নিই, যখন হয়তো মনে হয় আমার হাতে একটু সময় রয়েছে ঝট করে পুছে নিই। তো চ্যানেলটাকেও খুব ভালোভাবে পুছে নিয়ে চলে এলাম রান্না করতে। তো এখানে সিম্পলি আজকে লতি দিয়ে মাছ একটা ছিল রান্না করবো। তো মা বললেন লতিটা ভাজা ভাজা করে চচ্চড়ি করো। তারপর মাকে বললাম যে না, এক টুকরো মাছ ফেলে দিই, তাহলে না লতি রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো সেই কারণে আগের 3 টুকরো মাছ ছিল, তো সেই মাছটাকে আগে প্রথমে ভেজে তুলে নিলাম, আর সেই তেলের মধ্যে আর একটু সর্ষে তেল দিয়ে এখানে যেভাবে ঠিক মশলা কষিয়ে রান্না করি সেইভাবে লতিটা রান্না করে নিলাম। আর এর মধ্যে পানি দেওয়ার পর একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম মাছটা, দিয়ে কি বলতো মাছের যে একটা ফ্লেভার বা মাছের একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু এই লতি রান্নার মধ্যে আসবে, যে কারণে টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। হ্যাঁ, তো ঝট করে লতিটা রান্না করে দিলাম। আর চিংড়ি মাছ মাঠে মা কিনতে গিয়েছিলেন, পাননি। তো প্রথমে চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না হওয়ার কথা ছিল, বাট না পাওয়া গেলে আর কি করা যাবে বলো। তো যাই হোক, এখনও পর্যন্ত যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছো, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আর এরকম ধরনের ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই যে রান্না বান্না কমপ্লিট করে একেবারে এখানে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি কসবাইট জালি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেনটাকে। তারপর শুকনো কাপড় দিয়ে পুছে নিচ্ছি। ভিজে কাপড় দিয়ে পোছার পর কিন্তু যখন ওটা শুকিয়ে যাবে হালকা না পানির একটা ছিটে ছিটে দাগ পড়ে যায়, তো সে কারণে শুকনো কাপড় দিয়ে পুছে নেওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয়। তারপরে কিন্তু একেবারে চকচকে তকতকে হয়ে যায়, জানো তো। তো সে কারণে ভিজে কাপড় দিয়ে পুছে নিয়ে শুকনো কাপড় দিয়ে পুছে নিচ্ছি। নিয়ে এখানে কিন্তু আমি রান্নাবান্না আমার শেষ করলাম। তারপর চলে যাব খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করেই আজকের ভিডিওটা শেষ করবো। আর রান্নাঘরের কাজ কমপ্লিট করে একেবারে সঙ্গে সঙ্গে না পরিষ্কার করে নিলে মন মেজাজ একদম ভালো লাগে না। তো এখানে রান্নাঘরটা ক্লিন করার পর দেখেছো কত সুন্দর লাগছে। তো এই যে খাওয়া দাওয়া করতে বসলাম, এই যে লতি রান্না আর সেই সাথে মাছ ভাজা আর এখানে মুসুরির ডাল, এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।